আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো অবরোহমূলক অমাধ্যম অনুমানের একটা বিশেষ পদ্ধতি, সেটা হলো বিবর্তন। বিবর্তন বা আমরা প্রতিবর্তনও বলে থাকি। অর্থাৎ প্রথমত আমরা দেখব যে বিবর্তন কাকে বলে, তারপর বিবর্তনের নিয়মগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। প্রথমে যেই বিবর্তন কাকে বলে যে বিষয়টা আমরা পাচ্ছি সেইটাকে যদি আমরা ফলো আপ করি তাহলে দেখতে পাবে, দেখো যে বিবর্তন একটা কি অবরোহমূলক একটা ছিল যুক্তি। বলছে এটা একটা অমাধ্যম অনুমান, যেখানে প্রদত্ত বচন অর্থাৎ যে বচনটি দেওয়া আছে সেইটাকে বলে প্রদত্ত বচন। এই প্রদত্ত বচনের গুণ পরিবর্তন করে সেই বচনটির বিধেয় পদটিকে বিরুদ্ধ পদ আকারে, অর্থাৎ এখানে একটা নতুন বিষয় পাচ্ছি, সেটা বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ আকারে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা, অর্থাৎ গুণটাকে পরিবর্তন করতে হবে, বিধেয়টা তোমার হচ্ছে বিরুদ্ধ পদ আকারে বসবে এবং অর্থ অপরিবর্তিত থাকবে, এবং একটি যে নতুন বচন আকারটি প্রকাশ পাবে সেইটাকে আমরা কি বলবো, বিবর্তন বলবো। দেখো এখানে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদ বিষয়টা কি সেটা বিষয় সম্পর্কে যদি আসতে হয় তাহলে হচ্ছে একটি পদকে কিভাবে আমরা বিরুদ্ধ পদে রূপান্তর করি। দেখো যদি আমরা একটা মূল পদ যদি ধরে থাকি, সেই মূল পদের সাথে অ হাইপেন যুক্ত করলে আমরা বিরুদ্ধ পদ হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো একটা মরণশীল, এইটাকে আমরা বিরুদ্ধ পদ করতে গেলে আমরা কি লিখবো, অমরণশীল। অর্থাৎ মরণশীল পদটির বিরুদ্ধ পদ আকার যদি আমরা পেতে চাই সেটাকে আমরা অমরণশীল। দেখো মূল পদের সাথে অ হাইপেন যুক্ত করে আমরা বিরুদ্ধ পদ আকারে আমরা পেলাম। এবার আমরা দেখব এই বিবর্তনের নিয়মটা কি। নিয়মটা করার আগে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে যে বিবর্তনের আশ্রয় বাক্যকে কি বলা হয়। বলছে বিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্ত বাক্যকে বলা হয় বিবর্তিত। অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত, অর্থাৎ বিবর্তনীয় বচন থেকে বিবর্তিত বচনে আমাদের রূপান্তর করতে হয়। এবার সেক্ষেত্রে গেলে আমাদের কি করতে হবে, যে চারটি নিয়ম আমাদের ফলো আপ করতে হবে। সেটা কি, প্রথমত হচ্ছে উদ্দেশ্য সংক্রান্ত নিয়ম। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে বিবর্তনের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য অভিন্ন হবে। অর্থাৎ আশ্রয় বাক্যে যেটি উদ্দেশ্য থাকবে সিদ্ধান্তেও সেই উদ্দেশ্যটা সেই স্থানে কিন্তু বসছে, অর্থাৎ উদ্দেশ্য একই কিন্তু হবে। অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্যে কোনো পরিবর্তন কিন্তু হবে না। বিধেয় সংক্রান্ত নিয়ম বলছে আশ্রয় বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তে বিরুদ্ধ পদ আকারে বসবে। আমরা দেখেছি, অর্থাৎ আশ্রয় বাক্যে যে বিধেয় পদটি থাকবে সেই বিধেয় পদের আগে অ হাইপেন যুক্ত করে সিদ্ধান্তে তোমার হচ্ছে বসবে, অর্থাৎ সেটা বিরুদ্ধ পদ আকারে। আর গুণের নিয়ম বলছে যে গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্যটি যদি সদর্থক হয় সিদ্ধান্তটি নঙর্থক, আশ্রয় বাক্যটি যদি নঙর্থক হয় সিদ্ধান্তটি সদর্থক হবে। এবার পরিমাণের নিয়ম, পরিমাণের নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হবে। অর্থাৎ যদি আশ্রয় বাক্যটি সামান্য বচন হয় সিদ্ধান্তটিও সামান্য বচন হবে, আবার আশ্রয় বাক্যটি যদি বিশেষ হয় তা সিদ্ধান্তটিও বিশেষ বচন হবে। এবার আমরা দেখব যে প্রতিটা বচন বিবর্তনীয় থেকে কিভাবে আমরা আবর্তনীয় করছি এবং কোন বচনে কোন রূপটা প্রকাশ পাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো বলছে এ বচনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, এ বচনের যেটা বিবর্তনীয়, যেটা আশ্রয় বাক্যটি যদি এ বচন হয় সিদ্ধান্তে সেটি রূপান্তর করতে হয় বিবর্তিত বচন আকারে ই বচনে। আবার আশ্রয় বাক্য যদি ই বচন হয় সিদ্ধান্ত সেটা এ বচনে। আশ্রয় বাক্য যদি আই বচন হয় সিদ্ধান্ত সেটা ও বচন হয়। আশ্রয় বাক্য যদি ও বচন হয় সিদ্ধান্ত হচ্ছে হলো আমাদের আই বচন হবে। এবার প্রতিটা বচন কিভাবে আমরা অ্যাপ্লাই করছি সেই বিষয়ে আমরা দেখব। দেখো এখানে একটা দেওয়া আছে, অর্থাৎ এখানেও সেই বাক্য থেকে বচন করার নিয়মটা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। যেখানে বলা হচ্ছে দেখো সব মানুষ মরণশীল, অর্থাৎ এখানে আমরা সব মানুষ, এটা নিয়ম অনুযায়ী আমরা দেখেছি লজিক্যাল ফর্ম যদি করি সব যেহেতু আছে সেটা এ বচন হচ্ছে। অর্থাৎ আমরা কি করলাম যে এ বচন আমরা কিভাবে চিনি, আমরা জানি সকল হয় হলে এ বচন হয়, তেমনি আমরা সকল লিখলাম, উদ্দেশ্যটা মানুষ বসালাম, তারপর গুণ হয় বসালাম,
মরণশীলটা আমরা বসালাম। অর্থাৎ বাক্য থেকে বচন করার যে নিয়ম আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখেছি সেইটা অনুযায়ী কিন্তু হচ্ছিল আমরা এখানে কিন্তু বাক্য থেকে বচনে রূপান্তর করলাম, সেটা লজিক্যাল ফর্ম বা তর্ক বিজ্ঞানসম্মত আকার লিখে আমরা এটা করলাম। এইটিকে আবার পুনরায় আমরা লিখলাম, লেখার পরে আমরা সেইটার নাম দিলাম কি বিবর্তনীয়, অর্থাৎ আশ্রয় বাক্য। এই বাক্যটা হলো আশ্রয় বাক্য। এবার এই আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হব। অর্থাৎ সিদ্ধান্ত করার আগে এখানে একটা সুতরাং চিহ্ন আমরা দিলাম, তারপরে চলো জানি এ বচনের রূপটা ই বচন কেন হচ্ছে সেই অনুযায়ী দেখি। প্রথম নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য, সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে। বলছি এখানে দেখো মানুষটা উদ্দেশ্য রয়েছে, সিদ্ধান্ত সেটা মানুষ হয়েছে। আশ্রয় বাক্যের বিধেয় বিরুদ্ধ পদ আকারে বসবে। দেখো এখানে মরণশীল যেটা রয়েছে সেটা এখানে হচ্ছিল এই অটা হাইপেন দিয়ে যুক্ত হয়ে আমরা হচ্ছিল মরণশীলটা আমরা পেলাম। এবার তারপর হচ্ছে অর্থাৎ বিরুদ্ধ পদ আকারে বসলো। এবং তৃতীয় নিয়মে বলা হচ্ছে গুণ পরিবর্তন করবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নঙর্থক হবে। এখানেও ঠিক তাই, দেখো আশ্রয় বাক্যটি সদর্থক আর সিদ্ধান্ত কি নঙর্থক হয়েছে। এবার পরিমাণের ক্ষেত্রে বলছে পরিমাণে একই হবে, অর্থাৎ আশ্রয় বাক্যটি যদি সার্বিক বচন বা সামান্য বচন হয়ে থাকে সিদ্ধান্তটিও সার্বিক বা সামান্য বচন হবে। এখানেও দেখো এ বচনটাও সার্বিক বচন বা সামান্য বচন আমরা বলে থাকি, তেমনি সিদ্ধান্ত কিন্তু ই বচন হয়েছে, অর্থাৎ সার্বিক বা সামান্য বচনে পরিণত করা হয়েছে। এবার আমরা যেটা দেখব যে অন্যান্য বচন আকারগুলো কিভাবে আমাদের হচ্ছিল বিবর্তন রূপে প্রকাশ করা যায় সেইটা আমরা এবার দেখব। দেখো এখানে একটা বাক্য রয়েছে, বলছে কোনো কিছুই যুগপৎ সাদা ও কালো নয়। এটা বাক্যটা রয়েছে, বাক্যটাকে যেমন ভাবে আমরা বচনে পরিণত করি, অর্থাৎ লজিক্যাল ফর্ম দিয়ে আমরা করলাম কি ই বচন দিয়ে করলাম যে কোনো সাদা বস্তু নয়, যে হচ্ছে কালো বস্তু, অর্থাৎ বাক্য থেকে বচন করার নিয়ম অনুযায়ী আমরা এটা কিন্তু রূপান্তর করলাম। এবার এইটাকে আমরা হচ্ছে বিবর্তনীয় করলাম, অর্থাৎ ই বচনে বিবর্তনীয় এই যে বাক্যটা যে বচনটা রয়েছে সেই বচন আকারটি এখানে বসিয়ে দিলাম। এবার এই বিবর্তনীয় অর্থাৎ আশ্রয় বাক্যটাকে এবার আমরা বচন তোমার হচ্ছে বিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা এটা বিবর্তিত করব। অর্থাৎ আশ্রয় বাক্যের যেটা উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে বসলাম, আশ্রয় বাক্যের যেটা বিধেয় সেটা বিরুদ্ধ পদ আকারে বসলাম, আশ্রয় বাক্যের যেটা গুণ রয়েছে সেটা হচ্ছে আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ আশ্রয় বাক্য নঙর্থক আছে এখানে সেটা সদর্থক হয়েছে। পরিমাণ কিন্তু একই রয়েছে, অর্থাৎ আশ্রয় বাক্যটি যেহেতু আমাদের সার্বিক বচন আর এইটাও হচ্ছিল আমাদের এ বচনটিও সার্বিক বচনে রয়েছে। এবার দ্বিতীয় যেটা দেখো, সাধারণত পশুরা হিংস্র প্রাণী, ঠিক একইভাবে আমরা লজিক্যাল ফর্ম করলাম যে সাধারণত আছে মানে বাক্য থেকে বচনে সেটা আই বচন হবে, এবং আই বচনের রূপ আকারে প্রকাশ করলাম। আই বচনটাকে সেটা আর একবার দ্বিতীয়বার লিখে আমরা বিবর্তনীয় করলাম এবং সেটাকে আই বচনের বিবর্তিত রূপ হচ্ছিল ও বচন, সেটাকে আমরা ও বচন করলাম। দেখো এখানে বিরুদ্ধ পদ আকারে হিংস্র প্রাণীটা এখানে অহিংস্র প্রাণী হয়ে গেল, হয় নয় হলো। দেখো পরিমাণে এটাও বিশেষ বচন এটাও বিশেষ বচন রয়েছে। এবার আরেকটা আমরা পাচ্ছি ও বচনের ক্ষেত্রে বিবর্তন রূপটা কিভাবে আসে, দেখো যে হচ্ছে সব মানুষ সৎ ব্যক্তি নয়, সব নয় থাকলে আমরা জানি বাক্য থেকে বচন অনুযায়ী ও বচন, অর্থাৎ প্রথম নিয়মটা হচ্ছে বাক্য থেকে বচনে করো, সেটাকে দ্বিতীয়বার লেখো, সেইটাকে আবার হচ্ছে আমরা বিবর্তিত রূপ করো, অর্থাৎ এখানেও সেই বিবর্তিত রূপটা আমরা করলাম, অর্থাৎ ও বচন বিবর্তিত রূপ আমরা আই বচন। এবার আরেকটা জিনিস আমরা দেখব, দেখো এখানে আমরা পাচ্ছি একমাত্র অবিশ্বাসী ব্যক্তিরাই স্বার্থপর হয়। এখানে দেখো একমাত্র আছে বাক্য থেকে বচন করার নিয়ম, যখন আমরা বাক্য থেকে বচনে করব তখন কিন্তু আমরা বিবর্তিত বা আবর্তিত কোনো বিষয়টা নিয়ে চিন্তা করব না, আমরা নর্মাল বাক্য থেকে যেমন বচন করার নিয়ম হয় সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ একমাত্র যেহেতু আছে, একমাত্র শুধুমাত্র শুধু এই আমরা জানি এই সকল শব্দ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়। এখানে দেখো উদ্দেশ্যটা কি, যে হচ্ছে অবিশ্বাসী ব্যক্তি, অবিশ্বাসীটা হচ্ছিল উদ্দেশ্য আর এটা স্বার্থপর হচ্ছিল আমাদের বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় এখানে চেঞ্জ হলো, অর্থাৎ এখানে কোনো বিবর্তন বা আবর্তনের নিয়ম কিন্তু অ্যাপ্লাই হয়নি, এটাই যথারীতি বাক্য থেকে বচন করার নিয়মটা এখানে অ্যাপ্লাই হলো। সেই অনুযায়ী আমরা এ বচন যে সকল স্বার্থপর ব্যক্তি হয় অবিশ্বাসী। এবার দেখো এইটাকে আমরা দ্বিতীয়বার লিখে আমরা বিবর্তনীয় করলাম। এবার বিবর্তনীয় করার পর যখন বিবর্তিত করছি সেটা একটা জিনিস ভালো করে খেয়াল করে যে প্রথমে যে হচ্ছে উদ্দেশ্যটা উদ্দেশ্য স্থানেই বসেছে। আমরা দেখো গুণেরও তোমার পরিবর্তন করেছে, হয় হলো নয় হয়েছে, পরিমাণেরও আমরা দেখো একটা
বিষয় যেটা রয়েছে এটাও সার্বিক, এটাও সার্বিক রয়েছে। শুধু একটা জিনিস ভালো করে খেয়াল করো যে বিরুদ্ধ অবিশ্বাসী রয়েছে, আমরা এতক্ষণ দেখছিলাম অটা যুক্ত হচ্ছিল। এখানে যেহেতু আশ্রয় বাক্যেই অটা রয়েছে, সেইটা যখন বিবর্তিত করছিস তখন কিন্তু অটা যুক্ত হবে না, অটা কি হচ্ছে হলো মানে উঠে যাচ্ছে। যেহেতু এখানে অটা রয়েছে, আর একটি অযুক্ত হলে সেই দুটো অ মিলে এটা উঠে গিয়ে আমরা শুধু বিশ্বাসীটা আসছে। অর্থাৎ আশ্রয় বাক্যে যদি সেটা বিরুদ্ধ পদ আকারেই থাকে, সেইটাকেই যদি বিরুদ্ধ করতে হয় তাহলে কিন্তু ওই অটা উঠে আসছে, উঠে গিয়ে এখানে শুধু কিন্তু বিশ্বাসী রয়েছে। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই ভালো করে দেখব। যদি এরকম অবিশ্বাসী বা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বিবর্তিত করার সময় পুনরায় আবার আরেকটা অযুক্ত করব না, না যুক্ত করে পূর্ববর্তী যে বিরুদ্ধ পদের যে বিষয়টি রয়েছে সেইটাকে আমরা কি বলবো সেটা আমরা তুলে নিয়ে আমরা মূল পদটিকে কিন্তু হচ্ছিল উপস্থাপন করব। এইভাবে হচ্ছিল আমাদের বিবর্তনের রূপটি সম্পূর্ণভাবে মানে বলা যেতে পারে সম্পূর্ণভাবে উপস্থাপন করা হলো।